আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ট্রলার দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়ার লুইস্কা বিলে স্বজনের আহাজারি, সকালে মিলেছে আরও একজনের মরদেহ। জিয়ার সমাধি নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য মিথ্যাচার, বললেন ফখরুল। জানাজায় লোক হলেও কফিনে মরদেহ ছিল না, এবার দাবি করলেন কাদের। ডেঙ্গুর হটস্পট রাজধানীর পূর্ব জুরাইনে চলতি মাসেই মারা গেছেন অন্তত ৮ জন। মশার ঔষধের অকার্যকারিতা সহ নানা অভিযোগ স্থানীয়দের। করোনায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন বেশিরভাগ শিক্ষার্থী অভিভাবক। কিভাবে তৈরি হচ্ছে তদারকির তাগিদ। ভোজ্য তেলের বাজারে নৈরাজ্য, ডিলার সিন্ডিকেটে জিম্মি, খুচরা দোকানি, তদারকির অভাবে লঙ্ঘিত হচ্ছে ক্রেতা স্বার্থ। জ্বালানি তেল পরিবহন ব্যয় কমাতে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প, বছরে অন্তত ৮০০ কোটি টাকা সাশ্রয়ের আশা। কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০। ড্রোন অভিযানে পরিকল্পনাকারী আইএস সদস্যকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে পুরো খবর। ব্রাহ্মণবাড়িয়ার লুইস্কা বিলে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মিলল ২২ জনের মরদেহ। স্বজনদের দাবি, এখনও অনেকেই নিখোঁজ। বিল পাড়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে তাদের। নিখোঁজদের সন্ধানে শুক্রবার রাত থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, চলে গভীর রাত পর্যন্ত। সকাল থেকে আবার কাজে নেমেছেন কর্মীরা। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। বিজয়নগর থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধাক্কা দেয়া বাল্কহেডের ৫ শ্রমিক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্বজনরা। রাতেই আটক করা হয় বাল্কহেডের ৩ শ্রমিককে। শুক্রবার বিকেলে বিজয়নগরের চম্পকনগরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, যোগ দিচ্ছেন তিনি। শফিক, ঠিক কতজন এখনো নিখোঁজ রয়েছেন, কি তথ্য রয়েছে সবশেষ আপনার কাছে? দেবাশিস, আসলে নিখোঁজের বিষয়টা এখনো স্পষ্ট না। আসলে স্থানীয় যারা এই নৌকা কিংবা এই ট্রলারটিতে যারা ছিলেন, আসলে তাদের তথ্যের ভাষ্যর উপরই হচ্ছে আমরা এই তথ্যটি ৭০ কিংবা ৫০-এর অধিক কিংবা ১০০ এভাবেই কিন্তু বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়েছে। এখন আসলে যে ট্রলারটি ছিল যাত্রীবাহী, সেই ট্রলারটির চালককে খোঁজা হচ্ছে। আসলে কতজন ছিল হয়তোবা তাকে আটক করতে পারলে হয়তোবা বিষয়টি পরিষ্কার জানা যাবে। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে। সেই মামলায় ৩ জন কিন্তু গতকাল রাতেই কিন্তু আটক হয়েছিল। আর পাশাপাশি আজকে কিন্তু ২ জনকে আটক করা হয়েছে। মোট ৫ জনকে সহ মোট ৭ জনকে আসামি করে একজন নিহতের স্বজন সেলিম মিয়া নামের বিজয়নগর থানায় সেই মামলাটি কিন্তু দায়ের করেছেন। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, উদ্ধারকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটি ডুবুরি দল, তারা কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে কখন কোন সময় এই অভিযান শেষ হবে এই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। দেবাশিস। শফিক, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে এখন শোকের মাতম। বিজয়নগরের চম্পকনগর আর পৈরতলা এলাকায় থামছে না স্বজনদের আহাজারি। নিহতদের বেশিরভাগই নারী আর শিশু। তাদের কেউ হারিয়েছেন মা, কেউ বা সন্তান। পৈরতলা এলাকার ৩.৫ বছরের নাসরামণি চাচির সাথে বেড়াতে গিয়ে ফিরেছে লাশ হয়ে। বাবা, তুমি কই গেল? আমার জ্বালাই যে আমি দিতাম না, না ৩ বার ৪ বার ভাবে দেয়া দেন, আমরা থাকতাম নাই পুরো। থামছে না তার পরিবারের আহাজারি। আমি নানা ভাই যামু ছোট আমার সাথে। একই এলাকার কাজল বেগম ৩ শিশুকে রেখে গিয়েছিলেন কাজে। তাকেও ফিরতে হয়েছে নিথর দেহে। পরিবার জুড়ে তাই শোকাবহ পরিবেশ। ও আমাদের সবার ছোট বোন ছিল। ও
ও আমার ছোট আব্বু ছোট আম্মুর সাথে গেছিল, ও হাসতে খুলতে চলে গেছে 3.5 বছর। তো ও যেভাবে আসবে না আমরা কখনো কল্পনা করিনি। আমার জাল মারা গেল, মানে আমার সেজু জাল, আর আমার দেবর তো আহত, এখন তো ক্লিনিকে ভর্তি আছেন। ঘুম থেকে উঠে শুনি ও চলে গেছে কোথায় বলে ভাষা বোঝাতে পারবো না। শুক্রবার লুইচকা বিলে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগ নারী শিশু। কেউ হারিয়েছেন মা, কারো বা মারা গেছে সন্তান। মারা যাওয়াদের বেশিরভাগ বিজয়নগরের চম্পকনগর এলাকার। একসাথে এত মরদেহ এর আগে দেখেনি চম্পকনগরের মানুষ। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নৌ দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজের দাবি স্বজনদের। তারাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। ফখরুল আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দুজনই শ্রদ্ধেয় নেতা। তাদের সম্পর্কে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার এই সংকটের সমাধান চায় না। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বানও জানায় বিএনপির স্থায়ী কমিটি। গতকাল তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, উক্তিগুলো করেছেন, এটা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, তার এটাই তার প্রমাণ। ইসলামাবাদ মসজিদে জিয়াউল হকের জানাজায় অনেক লোক ছিল, কিন্তু কফিনে তার মরদেহ ছিল না। একইভাবে জিয়াউর রহমানের জানাজাতেও অনেক লোক হয়েছিল, কিন্তু কফিনে জিয়ার লাশ ছিল না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সিনেট ভবনে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে এখনও বিদেশি ষড়যন্ত্র চলছে, দেশের অভ্যন্তরের পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী সেই চেষ্টা চালাচ্ছে। তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকারের সাফল্য সহ্য করতে পারছে না বলেই বিএনপি চোরাবালিতে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বাংলাদেশে সাম্প্রদায়িক একটা মহলকে উৎসাহিত করেছে। এই সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই আজকে জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। ডেঙ্গুর হটস্পট রাজধানীর পূর্ব জুরাইন। চলতি মাসেই মারা গেছেন অন্তত 8 জন। স্থানীয়রা জানান, অলিগলির প্রায় প্রতিটি ভবনেই রয়েছে ডেঙ্গু রোগী। মশা নিধনে ছিটানো ঔষধের অকার্যকারিতা, খোলা ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির জমা পানিকেই দুষছেন এলাকাবাসী। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টার কমতি নেই বলে দাবি স্থানীয় কাউন্সিলরের। নাজমুল সাইদের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটির 53 নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইনের বান্দুরা ভিলা গলি। এই গলিতে বাড়ির সংখ্যা 30 থেকে 35টি। প্রায় সব বাড়িতে রয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। আলামিনের 5 সদস্যের পরিবারের 3 জনেই এখন ডেঙ্গুতে আক্রান্ত। ঝুঁকিতে রয়েছে বাকিরাও। প্রথম দিকে একটু জ্বর হয়েছে, জ্বরের পর বমি, জ্বর ওষুধ প্রথমে না খাওয়াইছি, পরে পরীক্ষা করার পর ধরা পড়ছে যে ওনাদের ডেঙ্গু হয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতে গিয়েও মিলল ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও কাটেনি আতঙ্ক। গত বৃহস্পতিবারে আক্রান্ত হয়েছে, হ্যাঁ 2-3 দিন আগে থেকে আর কি ব্যথা অনুভব করছে। পরে ডাক্তার দেখাইছে, উনি বলছে একটা টেস্ট করাতে। টেস্ট করার পরে আর কি ডেঙ্গু পজিটিভ আসছে। কালকে আবার সিবিসি টেস্টটা করব, যদি ব্লাডটা কমে যায় তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে। একই ওয়ার্ডের কমিশনার মোড় এলাকার অবস্থা আরও খারাপ। গত 1 মাসে এই ভবনের অন্তত 12 জন বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আশপাশের অন্তত 8 জন বাসিন্দা মারা গেছেন
ডেঙ্গুতে। দোতলার এই ইয়াতেই টোটালি আমরা 12 জন আক্রান্ত হয়েছি একই বিল্ডিংয়ের। আমাদের এই গল্লিতে 100-র উপরে আক্রান্ত আছে ডেঙ্গুতে। আমার ঘরের 2 জন, আমার বেগম সাহেব এখন পর্যন্ত সুস্থ হয় না, আজকে 20 দিন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একদিকে খোলা ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে বেশিরভাগ বাড়ি সড়কের নিচে অবস্থিত, ফলে সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এসব পানিতেই জন্ম নিচ্ছে এডিস মশা। পানি চুয়ায় ওঠে, ঘর নিচে তো তার জন্য চুয়ায় ওঠে। আমি প্রত্যেক দিনের পানি প্রত্যেক দিন ফালাই দিই। এই যে ওষুধ দেয়, ধোঁয়ায় অন্ধকার, কিন্তু ওষুধের যে একটা গ্যাস সেইটা পাওয়া যায় না। ওষুধ দিলে কি ওষুধ তো আর কাজ করে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি এরকম কোনো পদক্ষেপ দেখতেছি না। স্থানীয় কাউন্সিলর বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। ঘরে ঘরে যে আমি কাজ করতেছি, মশার ওষুধ বিকালেও দিচ্ছি, সকালেও দিচ্ছি। সকালে লাবরাসাইড, বিকালে ফোকার। আমাদের ক্লাস প্রোগ্রাম চলতেছে, আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। তবে জনসাধারণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে জানান এই জনপ্রতিনিধি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। করোনাকালে বিকল্প ব্যবস্থায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালু রেখেছে সরকার। ভার্চুয়াল ক্লাস আর অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সাথে মানিয়ে চলছেন শিক্ষার্থী, শিক্ষকরা। অ্যাসাইনমেন্ট কার্যক্রমে সন্তুষ্ট নন বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবক। স্বাভাবিক ক্লাস পরীক্ষার বিকল্প নেই বলে মনে করেন তারা। করোনাকালে নিয়ম করে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব অ্যাসাইনমেন্টের প্রায় সবগুলোরই সমাধান মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম আর কম্পিউটারের দোকানে। এছাড়া একজনেরটা আরেকজন লিখে দিলেও করার কিছুই নেই। অ্যাসাইনমেন্টটা তো কপি করে সবাই করতেছে বেশিরভাগ ক্ষেত্রে। পরীক্ষাতে ওভাবে আমরা প্রিপারেশন নিয়ে থাকি, অ্যাসাইনমেন্টটা আমাদের ইউটিউব বা ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে আর ওইভাবে অ্যান্সারটা লেখা হচ্ছে। আমাদেরকে নাম্বারটাও দেওয়া হয় না, শুধু উত্তম ভালো লিখে দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট আপাতত বেটার, করোনা চলা। পরীক্ষা ছাড়া ফল প্রকাশে অ্যাসাইনমেন্টকেই আপাতত মানদণ্ড মানছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এভাবে মেধার মূল্যায়ন কতটা হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। অ্যাসাইনমেন্ট দিয়ে বাচ্চাদের মেধা যাচাই হয় না, এটা তো বই দেখে লিখছে তারা। বাসায় লেখা জমা দেয়, এটা তো কোনো মেধা যাচাই কোনো মতেই হচ্ছে না। গভর্নমেন্টের আইন মানতেছি। শিক্ষকরা বলছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। তবে করোনাকালে অ্যাসাইনমেন্ট ব্যবস্থাকেও ছোট করে দেখার সুযোগ নেই। মেধার যে একদম মূল্যায়ন হচ্ছে না তা না, যে কোয়েশ্চেনগুলো দেয়া হয় সেই কোয়েশ্চেনগুলো ওদেরকে বই থেকে খুঁজতে হয়, খুঁজতে গেলেই তাদেরকে একটু পড়তে হয়। এই অ্যাসাইনমেন্ট একটা বিকল্প পদ্ধতি, টিচারদের সহযোগিতা নিতে পারে, বাবা মায়ের সহযোগিতা নিতে পারে, তো নিঃসন্দেহে মেধার বিকাশে এখানে তার ঘটার ভালো সম্ভাবনা। অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়ে বরাবরই ইতিবাচক শিক্ষামন্ত্রী। বিকল্প মূল্যায়ন পদ্ধতি হিসেবে স্বাভাবিক সময়েও পরীক্ষার পাশাপাশি এই পদ্ধতি বহাল রাখার পক্ষে তিনি। এর মধ্য দিয়ে তাদের যে শিখন ফল আমরা আশা করছি, সেই শিখন ফল তারা অর্জন করতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট গুলো করা প্রয়োজন হবে তাদের এই পরীক্ষাগুলোর সার্বিক প্রস্তুতি নেবার জন্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম উচ্চশিক্ষায় স্বীকৃত একাডেমিক বিষয়, তবে স্কুল ও কলেজে এটা একেবারেই নতুন। প্রাইভেট টিউশনের মধ্য দিয়ে সেই অ্যাসাইনমেন্ট পত্রটি তৈরি করে জমা দিচ্ছে শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়নের জন্য এবং তাদের স্বকীয়তা প্রমাণের জন্য। তারা নিজেরা চেষ্টা করবে, সেটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য কতখানি ব্যাহত হচ্ছে, কিন্তু সেটা কার্যকর করার জন্য ইন্ডিপেন্ডেন্ট মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তাই ক্লাসরুমে ফেরার আগ পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রাখতে চায় সরকার। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের কয়েক জেলায় এখন পর্যন্ত 39 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেলে আরও 8 জন মারা গেছেন, তাদের মধ্যে 3 জন পজিটিভ ছিলেন। সমান সংখ্যক রোগী মারা গেছে রাজশাহী মেডিকেলে। মারা যাওয়াদের মধ্যে 7 জন উপসর্গধারী। আরও 5 জনের মৃত্যু হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, তাদের মধ্যে 1 জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া কুষ্টিয়ায় 3, সাতক্ষীরায় 6, সিলেট বিভাগে 6 এবং ঠাকুরগাঁয়ে 2 জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গে। করোনা পরিস্থিতির খবর জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। তিনি আছেন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। শাকিল, করোনার প্রকোপ কমার প্রভাব কি দেখা যাচ্ছে হাসপাতালে? আইসিইউ আর বেডের সংকট কতটা কেটেছে? দেবাশিস, করোনা সংক্রমণে যারা রোগী আসছিলেন ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে,
এবং তাদের এই আশার হারটা যে কমেছে সেটি কিন্তু হাসপাতালের এই সামনের চিত্রটা দেখলেই বোঝা যায় যে খুবই সংকটময় সময়ে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কোভিড ডেডিকেটেড হাসপাতালটি স্থাপন করা হয়েছিল এবং এখানে সব ধরনের সুবিধা সংযুক্ত করা হয়েছে, আইসিইউ সিসিইউ সহ ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে, অ্যাম্বুলেন্স যোগ করা হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু এই হাসপাতালে বিভিন্ন স্থান থেকে রোগী আসার যে হারটি সেটি কিন্তু কমছে। এবং আজকে আমি যেটি হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানলাম যে ভোর 6টা থেকে দুপুর 2টা এখন পর্যন্ত মোটে 5 জন রোগী, নতুন রোগী ভর্তি হয়েছেন। আর আগে যারা ছিলেন তারা তো ছিলেন, কিন্তু এই হাসপাতালের যে সক্ষমতা সেই সক্ষমতার বেশ বড় একটা অংশ এখন পর্যন্ত কিন্তু ফাঁকাই পড়ে আছে। অন্য সময় গত 20 দিন বা 2 সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালের সামনে প্রায় সবসময় 3 থেকে 4টি অ্যাম্বুলেন্স সবসময় দাঁড়ানোই থাকতো, কারণ বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা রোগী নিয়ে আসতো। এর আগের ঘন্টায় আমি যেমনটি জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, সেখানে আমি কথা বলেছি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তার হাসপাতালে এখন 581 জন রোগী ভর্তি আছেন এবং সংক্রমিত হয়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যু হার দুটোই গত এক সপ্তাহে কিন্তু কমেছে। এবং গত 24 ঘন্টায় ঢাকা মেডিকেলে মাত্র 7 জন রোগীর মৃত্যু হয়েছে এবং সেটি আগের সপ্তাহ থেকে বেশ খানিকটাই কম। এবং তিনি বলছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার যে এই হারটি সেটি ক্রমান্বয়ে আরও কমছে এবং সেটি কমলে একটি ভালো অবস্থার দিকে, করোনা পরিস্থিতির ভালো অবস্থা। শাকিল, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি কি অব্যাহত রয়েছে? নতুন করে আর কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? দেবাশিস, আমি যদি আপনাকে একটু পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র এবং পূর্বাভাসের যে তথ্যটি দিতে চাই, যেটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে আজ কিন্তু রংপুরের যে অর্থাৎ তিস্তার যে লালমনিরহাটের যে ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট আছে সেই ব্যারেজ পয়েন্টে এখন পানি নিচে অবস্থান করলেও কিন্তু যে চিলমারির যে ব্রহ্মপুত্র নদীর যে চিলমারি পয়েন্ট আছে সেখানে 20 সেন্টিমিটার এবং সরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে 32 সেন্টিমিটার দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখছেন যে আমি যে জায়গাটা আছি রংপুরের যে আশ্রয়ন কেন্দ্র ছিল, যেখানে গতকাল রাতে স্থানীয় চেয়ারম্যান কিন্তু যখন পানি বৃদ্ধি হচ্ছিল তখন মাইকিং করেছিলেন যারা নিচু এলাকায় আছেন তাদেরকে এই আশ্রয়ন কেন্দ্রে আসতে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই আশ্রয়ন কেন্দ্রটাই কিন্তু এখন পানির মধ্যে কিন্তু হাবুডুবু খাচ্ছে। অর্থাৎ নিম্নাঞ্চল এবং চরাঞ্চল, অর্থাৎ আপনি যদি বলে যে ডিমলা থেকে শুরু করে গাইবান্ধার ব্রহ্মপুর সুন্দরগঞ্জ পর্যন্ত কিন্তু যে তিস্তা যে অববাহিকা আছে, অববাহিকাটার পুরোটাই কিন্তু চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে কিন্তু পানি আশ্রে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ার কারণে কিন্তু কুড়িগ্রাম এবং গাইবান্ধার বেশ কয়েকটি যে উপজেলা, ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ার কারণে কিন্তু কুড়িগ্রাম এবং গাইবান্ধার বেশ কয়েকটি যে উপজেলা আছে সেগুলো কিন্তু পানিবন্দী হয়ে। সরকার মাঝহারুল মান্নান আমাদেরকে রংপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। জানাবো আন্তর্জাতিক খবর। কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 জনে। আবারও হামলার আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। তবে কাবুল থেকে মার্কিনী ও আফগান সহযোগীদের সরিয়ে নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অভিযান চালিয়ে যাবে ওয়াশিংটন। পেন্টাগন জানায় এই মুহূর্তে কাবুল বিমানবন্দর ছাড়ার অপেক্ষায় 5,000-এর মতো মানুষ। তাদের নিরাপদে সরিয়ে নিতে যোগাযোগ রাখা হচ্ছে তালেবানের সাথেও। হোয়াইট হাউস জানায় 2 সপ্তাহে 1,11,000 মানুষকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। এর মধ্যে নেটোভুক্ত অনেক দেশই শেষ করেছে উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের তালিকায় আছে 13 মার্কিন সেনা। পেন্টাগন জানায় বিমানবন্দরের ভিড়ের মধ্যে মিশেছিল আত্মঘাতী হামলাকারী। কাবুলে হামলার ঘটনার পর আইএসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নানগাহার প্রদেশের হামলায় নিহত এক আইএস সদস্য। পেন্টাগন নিশ্চিত করেছে এই তথ্য। কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, শুক্রবার আইএসের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য এক সহযোগী সহ গাড়িতে যাচ্ছিলেন তিনি। সে সময় ড্রোনের মাধ্যমে হামলা চালায় মার্কিন সেনারা। কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল ওই আইএস সদস্য, এমন দাবি পেন্টাগনের। এর আগে কাবুলে হামলার ঘটনায় শোধ নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভারতে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কায়ুম নাগপুর হোভ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশে ফিরিয়ে আনা হয়েছে সব যাত্রীকে। বাংলাদেশ বিমানের একটি সূত্র জানিয়েছেন নওশাদের স্বজনরা নাগপুরের পথে রওনা দিয়েছেন। আর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন অসুস্থ পাইলটের উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। এদিকে রাত 12:51 একটি বিশেষ বিমান আটকে পড়া যাত্রীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার মাঝ আকাশে পাইলট হৃদরোগে আক্রান্ত হওয়ায় ঢাকাগামী বিমান ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করে। মাস্কাট থেকে আসা বিমানে ছিলেন 124 জন যাত্রী। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার গুঞ্জন উঠলেই দেশে বেড়ে যায় ভোজ্য তেলের দর, অথচ সেই পণ্য বাজারে আসে অন্তত 1 মাস পর। খুচরা ব্যবসায়ীদের দাবি, ডিলারদের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি। অনেক সময় ডেলিভারি অর্ডার বা ডিও কিনলে দেয়া হয় না পাকা রসিদও। তাই দেশে সময়ের আগে তেলের দাম বাড়ে। যদিও ডিলারদের ব্যাখ্যা, আন্তর্জাতিক বাজারের সামনে তারা অসহায়। দেশে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয় মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। করোনার আগে সেই বাজার নিয়ে খুব একটা শোরগোল হয়নি, কিন্তু বাদ সাধে মহামারী ও সয়া শ্রমিকদের আন্দোলন। ফলে 1 বছর আগে যে সয়াবিন তেলের দর ছিল টন প্রতি $821, এখন তাতে গুনতে হচ্ছে প্রায় $1400। কিন্তু বাংলাদেশের সমস্যা অন্য। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার খবর বা গুজব উঠলেই পরের দিন থেকে স্থানীয় দোকানে চড়ে যায় দর, পকেট ফাঁকা হয় সাধারণ ক্রেতাদের। সেই জেরে এখন ব্র্যান্ডভেদে 5 লিটার সয়াবিন তেলের বোতল বিকোচ্ছে 670 টাকা দরে, খোলা তেলের লিটার 128 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগে কেনা পণ্য কেন বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা? মেল থেকে ডিউগুলো মুলি বাজারে ডিলাররা কিনে আনে, আমরা মুলি বাজার থেকে কিনি ডিউ। তো এখন এরা তো আমাদেরকে ক্যাশ মেমো দেয় না, এই যে নিষ্পিন কাগজ দেয়। রিফাইন করে মার্কেট ছাড়ার পরে রেট বাড়ার কথা, এই মালগুলো আগের মাল কেন দামটা বাড়ায় দিচ্ছে কোম্পানিরা? এটা আমাদের প্রশ্ন কোম্পানিদের কাছে। উৎপাদক দেশের চাহিদা মিটিয়ে মাত্র 1,26 লাখ টন তেল আসে আন্তর্জাতিক বাজারে। এর মধ্যে সয়াবিন তেল আমদানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যা নিশ্চিত করে বিভিন্ন কোম্পানি। ডিলাররা বলছেন মিলগেটের দামের উপর নির্ভর করেই ডিও দিচ্ছেন তারা, যদিও বেচা কেনা আগের চেয়ে অনেক কম। মিলগেট থেকেও আমরা বেশি দামে কিনতেছি, আমরা ওই হিসাব আমরা বিক্রি করতেছি 118 টাকা লিটার। এটা বিদেশি মাল, এটা দেশের মাল না। বিদেশি মাল না বেচলে বাড়বই, বেচলে কমবো। ব্যবসা করতে গেলে তখন একটু সমস্যা হয়, তেলের বাজারে সেলটা একটু সীমিত থাকে। বাজার সমন্বয়ে সরকারের কাছে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। এত সব আলোচনার ভিড়ে নতুন খবর, খোলা বাজারে সয়াবিন তেলের বিক্রি বন্ধ করতে যাচ্ছে সরকার। শুধুমাত্র বেচাকেনা করা যাবে পাম অয়েল। বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তি, এর ফলে কারসাজি বন্ধ হবে, একই সাথে গতি পাবে তেলে ভিটামিনে সমৃদ্ধকরণ প্রকল্প। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হলে নিম্ন ও মধ্যবিত্তের উপর কী প্রভাব পড়বে সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালন আরও সাশ্রয়ী এবং অপচয় বন্ধে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM ডাবল পাইপলাইন প্রকল্প। আগামী জুনে এটি চালু হলে বছরে অন্তত 800 কোটি টাকা সাশ্রয় হবে পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। জ্বালানি বিভাগ বলছে এর ফলে তেল মজুদের সক্ষমতাও বাড়বে, যা নিশ্চিত করবে জ্বালানি নিরাপত্তা। কক্সবাজার প্রকল্প এলাকা ঘুরে শাহরিয়ার কবির সৈকতের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটারে, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে রিফাইনারি ট্যাঙ্কে। এতে 1 লাখ টন ক্ষমতার তেলবাহী জাহাজ খালাস করতে লাগে 11 দিন। গুনতে হয় সেই 11 দিনের জাহাজ ভাড়া, আর অপচয় অনিয়মের শঙ্কা তো আছেই। এবার সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এটি হলে 1 লাখ টন ক্ষমতার জাহাজ থেকে তেল খালাসে সময় লাগবে মাত্র 48 ঘন্টা। ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, কমবে অপচয় বা সিস্টেম লসের ঝুঁকিও। যদি 1 বছরে প্রায় 800 কোটি টাকা লাভ হবে, 7100 কোটি টাকা যদি 800 কোটি টাকা হয়, তা আমার মনে হয় 10 বছরের মধ্যে এই টাকা উঠে যাবে। সরকার হিসেবে এখন 40 দিনের তেল মজুত করতে পারে বাংলাদেশ। SPM বাস্তবায়িত হলে সেই ক্ষমতা আরও সপ্তাহ 2 বাড়ার কথা। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা 3 মাসের তেলের রিজার্ভ, এই তেলের রিজার্ভ ঠিক মতো রাখার জন্য, তেলকে ফ্লো হিসাবে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। মহেশখালী দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে বসছে সর্বাধুনিক SPM বয়াটি। 2টি পৃথক লাইনের মাধ্যমে পাম্প করে সেখান থেকে তেল আসবে
সমুদ্রপাড়ের এইসব ট্যাঙ্কগুলোতে। অপরিশোধিত তেলের জন্য 50,000 ঘনমিটার ক্ষমতার 3টি এবং 30,000 ঘনমিটারের আরও 3টি ডিজেল ট্যাঙ্ক তৈরির কাজ প্রায় শেষ। অফশোরে 135 কিলোমিটার পাইপলাইনও প্রস্তুত। 63%-এর বেশি কাজ হয়ে গেছে ফিজিক্যাল, এবং আমাদের বাস্তবায়ন আমরা আশা করছি আগস্ট 2022-এর মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই প্রকল্পের অর্থায়ন অংশীদার চীনের এক্সিম ব্যাংক আর পরামর্শক জার্মান কোম্পানি আইএলএফ। As per international standards, আমেরিকার পেট্রোলিয়াম ইনস্টিটিউট নির্ধারিত মানে ট্যাঙ্ক আর সেখানকার সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের বিধি মেনে কাজ হচ্ছে এখানে। we are following. পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হলে তেল পরিশোধন ক্ষমতাও বাড়বে বলে জানান নীতি নির্ধারকরা। অবশেষে জ্বালানি তেল পরিবহন, সঞ্চালন এবং সংরক্ষণের সর্বাধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই প্রকল্প বাস্তবায়িত হলে কেবল যে জ্বালানি তেলের অপচয় কমবে তাই নয়, সাশ্রয় হবে অনেক বৈদেশিক মুদ্রাও। আর তাহলে জ্বালানি নিরাপত্তা অর্জনও আরও খানিকটা সহজ হতে পারে বাংলাদেশের জন্য। মাহফুজ মিশু, যমুনা নিউজ, এসপিএম পাম্পিং প্রজেক্ট, মহেশখালী, কক্সবাজার। 24 ঘন্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার ইতি টেনে অবশেষে ইউভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে 1.5 কোটি ইউরোর চুক্তি করেছে ইউনাইটেড। এদিকে এক যুগ পর CR7-এর ঘরে ফেরার খবরে আনন্দে ভাসছে রেড ডেভিল সমর্থকরা। চুক্তি হচ্ছে 2 বছরের। ক্যারিয়ার জুড়ে অসংখ্য প্রত্যাবর্তনের গল্প রচনা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আর 90 মিনিটে স্নায়ু পরীক্ষা নয়, বরং 24 ঘন্টার রোমাঞ্চকর নাটকীয়তা শেষে লিখলেন নতুন এক প্রত্যাবর্তনের গল্প। ইভেন্টাস ছেড়ে ফিরলেন নিজের কৈশোরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এ নিয়ে ইভেন্টাসের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে ক্লাবটি। 2 বছরের জন্য ফিরবেন, তাতে ইভেন্টাসকে দিতে হবে প্রায় 1.5 কোটি ইউরো। টুইট বার্তায় রোনালদোর ঘরে ফেরার খবর জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন শুধু বাকি স্বাস্থ্য পরীক্ষা আর ভিসা প্রাপ্তি। এই দুয়ের নিশ্চয়তা মিললেই রোনালদোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে ফেলবে ইংলিশ জায়ান্টরা। CR7-এর ঘরে ফেরার খবরে উচ্ছ্বসিত ম্যানিউ শিবির। এরই মধ্যে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নতুন সতীর্থ মার্কাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজ সহ অনেকেই। আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। এর আগে 2003 সালে স্পোর্টিং লিসবন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে 292 ম্যাচ খেলে করেছেন 118 গোল। জিতেছিলেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি প্রিমিয়ার লিগ সহ 9টি শিরোপা। কিছুদিন আগে দলবদল করে ফুটবল বিশ্বের দৃষ্টি কেন্দ্রীভূত করেছিলেন লিওনেল মেসি। এবার পাদপ্রদীপের আলোয় ক্রিস্টিয়ানো রোনালদো। পিএসজি, রিয়াল মাদ্রিদ তো নয়ই, তাকে ঘরে নিতে পারল না গেল কদিন ধরে আলোচনার শীর্ষে থাকা ম্যান সিটিও। ঘরের ছেলে ফিরলেন ঘরে, নাম লেখালেন ম্যানিউ শিবিরে। খুব শিগগিরই হয়তো লাল জার্সি গায়ে মাঠও মাতাবেন পর্তুগালের এই ফুটবল জাদুকর। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনুশীলন কাভার করছেন সহকর্মী হাসিনুর রহমান। এবারে যাচ্ছি তার কাছে। হাসিনুর, টাইগারদের প্রস্তুতির সবশেষ আপডেট জানতে চাই। আর অনুশীলনে কি সাকিব আল হাসান থাকছেন? হাসিনুর, টাইগারদের প্রস্তুতির সবশেষ আপডেট জানতে চাচ্ছি আপনার কাছে। আর অনুশীলনে সাকিব আল হাসান থাকছেন কিনা? হাসিনুর, আপনি কি শুনতে পাচ্ছেন? না, হাসিনুরের সঙ্গে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের খবরে। বিসিবির কাছে 2 দশকের পুরনো প্রতিশ্রুতির নাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো। বৃহস্পতিবার সাধারণ সভায় প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার কারণ জানিয়েছেন বিসিবি সভাপতি। বললেন, মাঠ ছাড়া সম্ভব নয় আরসিএ গঠন। তবে এড়িয়ে গেলেন মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির দীর্ঘদিনের বিরাজমান বিরোধের কথা। বিসিবির সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচির একটি থাকবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। 2001 সালের সাধারণ সভাতেও ছিল সবে শেষ হওয়া 2021 সালের সভাতেও।
2017 সালের সভাতে নাজমুল হাসানের কমিটি দ্রুত সময়ে এটি বাস্তবায়নের জন্য দিয়েছিল শক্ত প্রতিশ্রুতি। তবে বৃহস্পতিবারের সাধারণ সভাতেই তার মুখেই শোনা গেল অন্য কথা। বললেন, করোনা আর মাঠ সংকটের কারণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যদিও 3.5 কোটি টাকা ব্যয়ে মিলেছে অভিজ্ঞতা। তার উপর ভিত্তি করেই বিসিবির এবার মাঠ কেনার নতুন পরিকল্পনা। আপনি প্রথম আমাকে বলেন রিজিওনাল ক্রিকেটের মাঠ কই, আপনি কি তাহলে ডিসি থাকবে ওটার হেড? রিজিওনাল ক্রিকেটের এখন তো আছে ডিএস এর, ওটাই কি রাখছি? তাহলে এটাকে আমি রিজিওনাল ক্রিকেট নাম করে দিলেই হইলো? খেলাগুলো চালাবে কে? এই ফরম্যাটটা পুরাটা জিনিসটা নতুন করে করতে হয়েছে আমাদেরকে। আর গত 2 বছর এটা নিয়ে আমরা কোভিডের জন্য আমরা কিছু আগাইনি। আমাদের ইজিএম করে অ্যাপ্রুভ করতে হবে, কাজ আছে। তবে এখন আমরা বলতে পারি যে আমরা এখন যে জায়গায় এসেছি তাতে করে আমরা এখন কনফিডেন্ট যে এটা করা সম্ভব। অথচ বিভাগীয় স্টেডিয়ামগুলোর প্রায় সবগুলোই রীতিমতো লিখিত পড়িত করে দেওয়া হয়েছে ক্রিকেটের উন্নয়নে ব্যবহারের জন্য, কিন্তু তাতেও রয়েছে সমস্যা। কারণ 1991 ও 2008 সালে প্রণীত সরকার ও মাঠের মালিক এনএসসির 2টি আইনে এ বাবদ নির্দিষ্ট হারে অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বিসিবি তা মানছে না নানা কারণে। পাওনা চেয়ে চিঠি চালাচালির পর সব মিলিয়ে 2017 পর্যন্ত বিসিবির নিকট থেকে প্রায় 2 কোটি টাকা পেয়েছে এনএসসি। এরপর আর কোনো যোগাযোগ নেই দুপক্ষের। বিসিবিতে সবসময়ই সরকারি প্রভাবশালী ব্যক্তিদের অবস্থান। অপরপক্ষে থাকা এনএসসির সরকারি কর্মকর্তারা তাই এ নিয়ে ঘাটতেও রাজি নন, তেমনি আগ বাড়িয়ে উপকার করতেও রাজি নন। আর এই কারণেই বিদ্যমান কথিত মাঠ সংকট। স্টেডিয়াম হলেই সমস্যাটা হচ্ছে কি, একটা হচ্ছে মেনটেনেন্স, এবং এটা তো আমাদের না, আমরা করবো কিভাবে? আমাদের তো সেই রাইটই নাই, আমাদের হাতে না। তারপরও আমরা নিজেরা আমাদের খরচে বুয়েটে কনসালটেন্ট নিয়োগ করে একটা প্রপোজাল ঠিক করে ওদের কাছে জমা দিয়েছি। এখন আমরা ওয়েট করছি ওনারা কখন করবেন। অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলো যখন করোনার কারণে অর্থ ধার চাইছে আইসিসির কাছে, তখন উল্টো চিত্র বিসিবিতে। শেষ 3 বছরে স্পন্সর ও টিভি শর্ত থেকে আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে $29 মিলিয়ন। তাই তো সরকারি টাকা বকেয়া রেখেই কোটি টাকা খরচের এমন সাধারণ সভা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আপনাদেরকে আগে জানিয়েছি মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনুশীলন কভার করছেন সহকর্মী হাসিনুর রহমান। যাচ্ছি তার কাছে। হাসিনুর, টাইগারদের প্রস্তুতির আপডেট জানতে চাই আপনার কাছে, আর সাকিব আল হাসান রয়েছেন কিনা অনুশীলনে? হ্যাঁ জি, অবশ্যই সাকিব আল হাসান রয়েছেন অনুশীলনে। আমরা একটু সরাসরি দর্শকদের নিয়ে যেতে চাই। 2টোর সময় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দল কিন্তু একটু আগেই অনুশীলন শুরু করে ফেলেছে। এই মুহূর্তে দেখছেন যে টিম মিটিং চলছে, সেখানে অনুশীলনের আগে কিন্তু এটা প্রতিনিয়ত হয়ে থাকে। আজকে বাংলাদেশ দল পূর্ণ যে 19 সদস্যের স্কোয়াড আছে সব ক্রিকেটারকেই পেয়েছে, সঙ্গে 2 জন স্টান বাই পেস বোলার আছেন, কামরুল ইসলাম রাব্বি এবং শহীদুল। তো দেখা যাক, আশা করি ভালো প্রস্তুতি হবে সেই বিষয়টা আমরা নিশ্চিত। এবং নিউজিল্যান্ড বধের যে পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের, সেগুলো কিন্তু আসলে এখন থেকে অনুশীলনের বাস্তবায়নের মধ্যে একটা প্রচেষ্টা আসবে। এবং সাকিবের ফেরাটা আসলে আগে থেকেই কনফার্ম ছিল যে তিনি ফিরছেন। একদিন কোয়ারেন্টাইনের কারণে তিনি প্রথম দিন অনুশীলনে যোগ দিতে পারেননি। তো সব কিছু মিলে আসলে বাংলাদেশের প্রস্তুতিটা এমনই ছিল। আমরা নিশ্চয়ই পরবর্তীতে অনুশীলন দেখে, যেহেতু মাত্র শুরু হয়েছে, দর্শকদের আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ হাসিনুর যুক্ত হবার জন্য। 11 সেপ্টেম্বর 1 টেস্ট, 3 ওয়ানডে ও 3টি টি20 খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ডিসেবল ক্রিকেট টিম। করোনাকালীন সময়ের আগে সিরিজ জিতে ফেরা দলটির প্রত্যাশা এবার ভালো ফলাফলের। কারো হাত নেই, কারো থেকেও না থাকার মতো, কারো সমস্যা পায়ে বা কারো সমস্যা শরীরের অন্য অঙ্গে। তারপরও দমে নেই তারা, চলছে অনুশীলন, চলছে এগিয়ে চলা। কঠিন এই পথ পাড়ি দিতে চলছে কঠিন অধ্যাবসায়। বলছি বাংলাদেশ ডিসেবল ক্রিকেট দলের কথা। পাকিস্তান কিংবা আফগানিস্তানে ডিসেবল ক্রিকেটের আনুষ্ঠানিক স্বীকৃতি থাকলেও বাংলাদেশের এই ক্রিকেটারদের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও লাল সবুজের জার্সি গায়েই দেশকে প্রতিনিধিত্ব করেন এই ক্রিকেটাররা। আমরা এর আগে ইন্ডিয়াতে খেলছি এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করছি, রিপ্রেজেন্ট করছি, অনেক সম্মান পাইছি এবং দেশের জন্য অতীতে আরও ভালো ভালো শিরোপা আনছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই বা সাকিব ভাই, ওনাদেরকে আসলে যে ফেসিলিটিটা পায় আমরা ডিসেবল সেক্টরে কিন্তু এই ফেসিলিটিটা আমরা পাই না।
করোনাকালীন সময়ের আগে ভারতের বিপক্ষে সিরিজ জিতে এই দলটি আবারও যাচ্ছে ভারতে। এর আগে টি-20 ফরম্যাট খেলেও এবার তার সাথে যুক্ত হয়েছে ওয়ানডে ও টেস্ট সিরিজ। নেক্সট কাপল অফ ডেজ আমরা স্কিল নিয়ে কাজ করব এবং আমাদের টুর্নামেন্টটা তো ইন্ডিয়াতে হবে, আপনারা জানেন এটা হায়দ্রাবাদ, চেন্নাই এবং জয়পুরের কিছু একটা প্লেসে হবে। স্বীকৃতির পাশাপাশি এই ক্রিকেটারদের আবেদন বিসিবি তাদের পাশে দাঁড়াক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। বিভিন্ন মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকরা যদি আমাদেরকে একটু পাশে দাঁড়ায় বা আমাদেরকে হাইলাইট করে, তাহলে কিন্তু আমরা দেশের জন্য ভালো শিরোপা আনতে পারব। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি।